বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় গতিশক্তির পর বিভব শক্তি নিয়ে আলোচনা করছি। এখানে তীর ধনুকের একটি বিশেষ প্র্যাকটিসের ছবি দেখানো হচ্ছে। সেখানে দেখানো হচ্ছে, দেখো একজন তীরন্দাজ, সে কিন্তু রশিকে পিছন দিকে টানে নিয়ে কিন্তু সামনের দিকে তীর ছুটছে। রশির ভিতরে যখন চাপ দিচ্ছে তখন তার মধ্যে কিন্তু একটা স্থৈতিক শক্তি সঞ্চিত হচ্ছে। যখন এটি ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু এটা প্রচন্ড গতিতে সামনের দিকে গিয়ে তোমার ওই তীরকে ধাপিত করাচ্ছে এবং সামনের যে লক্ষ্যবস্তু সেটাকে তারা ভেদ করে ফেলছে। এখানে কিন্তু বিভব শক্তিরাই কিন্তু এখানে কাজের মূল উৎস হিসেবে কাজ করছে। আমরা হাতুড়ি দিয়ে পিটা দেখেছি, এখানেও কিন্তু এই যে উপরের দিকে তোলা হচ্ছে, মানে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, ফলে হাতুড়ির মধ্যে কিন্তু অভিকর্ষজ বিভব শক্তি সঞ্চিত হচ্ছে এবং সেটা তার নিজের ভরের সাথে সংশ্লিষ্ট হয়ে আরো অনেক বেশি শক্তি নিয়ে এমজিএইচ বলে কিন্তু এই লোহার উপরে সে কিন্তু আছড়ে পড়ে। ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, অভিকর্ষজ বিভব শক্তির পরিমাণের ইকুয়েশন এমজিএইচ, সেটা আমরা জানি, এটা নিয়ে নতুন বক্তব্য নেই। এখন আমরা দেখব হলো অভিকর্ষীয় বিভব শক্তি পথের উপর নির্ভরশীল কিনা সেটা দেখব। এখানে যে ইকুয়েশন, এখানে যে টোটাল ক্যালকুলেশন এবং অপশনটা করা হয়েছে তাতে দেখানো হয়েছে যে সকল বিন্দুতে অভিকর্ষজ বিভব শক্তির পরিমাণটা কিন্তু এমজিএইচই পাওয়া এবং এটি এটি কোনোভাবে পথের ওপর বা কোনো সিস্টেমের উপর ডিপেন্ডেবল না। এটাই হলো এখানকার মূল কথা, যে কোনো কিছুর উপর ডিপেন্ড করে কিনা। এখন তুমি দেখো এখানকার ছবিতে যেটা দেখা যাচ্ছে যে অভিকর্ষীয় বিভব শক্তি ঋণাত্মক হতে পারে অবশ্যই, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন বস্তুকে উপর দিকে ওঠানো হয় তখন সেখানে বলটি হবে ঋণাত্মক ধর্মী এবং সেক্ষেত্রে বস্তু উপর দিকে উঠলে অভিকর্ষীয় বিভব শক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে। তারপর লেখা স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তির ব্যবহার করা হয় মূলত এমন একটা স্থানে যেখানে স্প্রিং এর মতো কোনো বল প্রয়োগ করার সুযোগ থাকে। স্প্রিং এ তুমি প্রচন্ড গতিতে বল প্রয়োগ করে তুমি সেটাকে যদি আটকে রাখো তাহলে সেখানে যে বিভব শক্তি সঞ্চিত হয় সেটি হলো স্থিতিস্থাপক বিভব শক্তি। তো এই বিষয়টা এখানে আছে। এখন তুমি দেখো যে বিভব শক্তি গতিশক্তি নেই এখানে পার্থক্য, এগুলো আমাদের সমস্যা নেই। স্প্রিং ধ্রুবক বের করা, এটা ব্যবহারিকের অংশ। শক্তির নিত্যতা বিধি, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক বা একাধিক রূপে কি করা যায়, পরিবর্তন করা যায়। তাহলে এই মহাবিশ্বে পুরো শক্তির পরিমাণ কি সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এখানে অনেকগুলো উদাহরণ এবং অনেকগুলো অপশন দেওয়া আছে এবং এই নিত্যতা বিধি নিয়ে বেশ কয়েকটা কিন্তু প্রমাণ আছে। সেই প্রমাণের মধ্যে তোমার মনে পড়ে কি যে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতি, এটা আমরা আগে থেকে জানি। এই ছবিটা দেখে খেয়াল করো, এটা আমরা জানি না? জি স্যার। জি স্যার। এটা আমরা অনেকবার পড়েছি 9-10-এ বিশেষ করে। তারপর আছে সরল দোলকের ক্ষেত্রে। সরল দোলকের ক্ষেত্রে এটা তোমার হলো ফিজিক্সের 8ম অধ্যায়ের সাথে কিন্তু সংশ্লিষ্ট আছে, সেখানে কিন্তু এই প্রশ্নটাই সেখানেও আছে। ওখানকার সাথে এটা সমন্বয় করে পড়লেই হবে আর কি। এখানেও দেখানো হয়েছে যে এই যে স্প্রিং এখানে দোলকটাতে দুলতেছে, তার সি বিন্দু, বি বিন্দু এবং এ বিন্দু উভয় এই এই যে ট্রিপল পয়েন্ট, এই তিনটা বিন্দুতেই দেখানো হয়েছে যে বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি কি ধ্রুবক। ঠিক আছে, এবং এটাই কিন্তু জি এখানে স্যার। প্রমাণটা আসছে। ঠিক একই রকম প্রমাণ আমাদের এখানে মসৃণ তলে কোনো বস্তু যদি উপরের দিকে ওঠে অথবা নিচের দিকে নামে সেক্ষেত্রেও প্রুফ করা যায়, অর্থাৎ বি বিন্দুতে টোটাল শক্তি দেওয়া হবে, ডি বিন্দুতেও তাই হবে, এ বিন্দুতেও ঠিক সেম হবে। এই পরীক্ষাটা এখানেও করা হচ্ছে এবং যদিও এই অংশে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। আমাদের মোটামুটি প্রায় শেষ দিকে চলে আসছে আমরা। এখন এখানে যে একটা টপিকস দেয়া আছে দেখো, যে একটি হাইড্রোজেন গ্যাস পূর্ণ বেলুন উপরে উঠতে থাকলে তার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক হয়। তো হাইড্রোজেন গ্যাস পূর্ণ বেলুন উপরের দিকে ওঠে এই কারণে যে হাইড্রোজেনের যে গ্যাস সেটি কিন্তু নর্মাল গ্যাসের চেয়ে কি হালকা না ভারী? আমাদের হাইড্রোজেন গ্যাস কি ভারী না হালকা বলো? স্যার হাইড্রোজেন গ্যাস হচ্ছে হালকা। এটা বলতে গিয়ে একটু চিন্তা করছো ভালো, বাট বেশি চিন্তা করার কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। জি স্যার। তো আমাদের এই কারণের জন্য হালকা হয়, কিন্তু অনায়াসে অন্য খেনে উঠতে পারে। এখন
ক্ষমতা বল বেগ এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। ক্ষমতা হলো তোমার একক সময়কৃত কাজ, বল এর বিষয়ে আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। তবু আমি বলে দিচ্ছি, বল কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হলে তার গতি অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, সেটি বল। আর বেগ তো একক একক সময়ে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব। তো এগুলো রিলেশনটা এখানে দেখানোর মূল কারণটি হলো যে অনেক সময় দেখা যায় যে অনেকে মূল বই পড়তে গিয়ে এই বিষয়গুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভুলে যায়। তো সেটি যাতে না হয় আর কি। তো আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে আসছি, কাজ ক্ষমতা এগুলোর পার্থক্য বিষয়গুলো দেখছি। তো এখন বলটাকে আমরা দুই ভাবে কিন্তু দেখতে পারি, একটা হলো সংরক্ষণশীল বল আর একটা কি অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বলগুলো কি রকম হয়, যে কোনো বস্তুতে বল প্রয়োগের পর বস্তু যদি ওই প্রয়োগকৃত বল যদি আবার আদি অবস্থানের মাধ্যমে পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে আবার আগের অবস্থানে ঠিক সেম আকৃতিতে চলে আসে, তাহলে সেটি হবে সংরক্ষণশীল বল। যেমন অভিকর্ষ বল, তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বস্তুকে উপর দিকে নিক্ষেপ করো, বস্তু আবার যদি ঠিক ওই একই জায়গায় একই ইয়ে নিয়ে চলে আসে, তাহলে কিন্তু যে বলটা খরচ করে বস্তুকে উপরে পাঠানো হয়েছে সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। কি বুঝতে পারছো কি? এটা হলো জি স্যার। সংরক্ষণশীলতা। তো সংরক্ষণশীলতা সূত্র এমনিতেও কিন্তু আছে, সেটা ভরবেগের সংরক্ষণশীলতা। আহ সেটা আমরা নিজেরাও জানি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক বা একাধিক রূপে শুধু কি করা যায়, পরিবর্তন করা যায়। এই মহাবিশ্বে পুরো শক্তির পরিমাণ সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। বর্তিত। হুম, আচ্ছা পরিবর্তন। হ্যাঁ। আচ্ছা, অসংরক্ষণশীল বল হিসেবে আমরা এমন কিছু বলের কথা বলতে পারি যে বলগুলোকে কখনোই আগের অবস্থানে ফেরত পাওয়া যায় না। যেমন আমি ঘর্ষণ বল যদি প্রয়োগ করি, ঘর্ষণ বল। তাহলে এটিকে কিন্তু যাইতেও ঘর্ষণ আসতেও ঘর্ষণ, মানে দুই ক্ষেত্রে লসই হবে, কিন্তু আগের অবস্থানে এটি আর ফিরবে না। না। তো এরপর আমরা দেখবো হলো কর্মদক্ষতা নিয়ে। সেই কর্মদক্ষতার বিষয়টি আসবে হলো এভাবে যে কোনো বস্তুতে যদি বল প্রয়োগের ফলে যেটুকু বল কার্যকর হয় সেটি তো কার্যকর বল। এখন হ্যাঁ। আমরা বল প্রদান করছি 500 একক, কাজের রূপান্তর হচ্ছে 400 একক। তাহলে এই 400 এবং 500 অনুপাত থেকে কিন্তু অনায়াসেই আমাদের এই কার্যকর অপশনটি বের করা সম্ভব। তো প্রশ্ন হলো যে আমরা সবসময় জানি যে কোনো বস্তু বা কোনো ব্যক্তির পক্ষে 100% কাজ করা সম্ভব না। সেখানে প্রদত্ত কাজের একটি অংশ রূপান্তরিত হবে, বাকিটা কিন্তু অপচয় হবে। তো আমরা যদি দেখি যে কোনো বস্তুর কাজ কর্মদক্ষতা লেখা আছে 80%, তার মানে এই 80%-এর অর্থ হচ্ছে যে ওই বস্তুতে যদি আমি 100 জুল কাজ সম্পন্ন করি, তাহলে 100 জুলের মধ্যে তার মধ্যে 80 জুল পরিমাণ কাজ করার সুবিধা সেখানে আছে, আর বাকি 20 জুল কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই বিষয়টি এখানে লিখতে হবে যে কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা সমান ওটা। সেখান থেকে আমাদের অন্য মানগুলো বের করে নিতে হবে। তো আমাদের সবসময় তো মনে রাখতে হবে কি, কার্যকর ক্ষমতা কম হবে না প্রদত্ত ক্ষমতা কম হবে, কোনটা কোনটা কম হবে, কোনটা বেশি হবে? কার্যকর ক্ষমতা কম হবে আর প্রদত্ত কার্যকর ক্ষমতা শক্তি সবসময় বেশি হোক আর হবে। ক্ষমতা হোক, সেটা সবসময় কম, আর প্রদত্তটা কি হবে, সবসময় বেশি। কম। আচ্ছা, সর্বোচ্চ কার্যকর ক্ষমতা হতে পারে বেশি। 100%। হ্যাঁ। 100%-এর চাইতে কখনোই কার্যকর ক্ষমতা হ্যাঁ। বেশি হতে পারে না। তো আমাদের এই ইফিসিয়েন্সি নিয়ে অঙ্ক আসলে আমরা ইনশাল্লাহ এগুলো মানে করে নিব। তো যাই হোক, আমাদের এই যে পর্যালোচনামূলক যে ক্লাসটি আমরা করলাম, এই আলোচনার মধ্য দিয়ে আমি এটি সমাপ্ত করছি। তো পরিশেষে আমি শুধু এইটুকুই বলতে চাই যে এই কাজ ক্ষমতা অধ্যায়টি যে বিভিন্ন ধাপে ধাপে আমরা এটি রিভিশন করলাম, এখন আমাদের কাজ হলো এই অধ্যায় কেন্দ্রিক যে বহু নির্বাচনী প্রশ্ন সহ অন্যান্য ক খ জ্ঞানমূলক কিছু প্রশ্নের অংশগুলো আমার মনে হয় যে রিভিশন করা হোক, এবং যাতে করে এই অধ্যায়টির যে রিভিশনের যে সুফল সেটি যেন হ্যাঁ। আমরা পাই।